হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা নিয়ে হাজির হয়েছি আমাদের মাধ্যমিক 2027 জীবন বিজ্ঞান সিরিজের লেকচার নাম্বার 2 নিয়ে। আজ তোমাদের প্রথম অধ্যায় উদ্ভিদের সাড়া প্রদান ও সংবেদনশীলতার সেকেন্ড অ্যান্ড লাস্ট লেকচার। এরপর আমরা পরের ক্লাসেই উদ্ভিদ হরমোন শুরু করব। সবটা একদম লজিক দিয়ে এমনভাবে বোঝাবো যে সায়েন্স খুবই মজাদার লাগতে শুরু করবে। আশা করি যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা এর ঝলক অলরেডি পেয়ে গেছো। তো চলো খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ বিজ্ঞানের বিষয় নিজের হাতে নোটস করলে তবেই কিন্তু সব থেকে ভালো বোঝা যায়। তবুও কেউ যদি অলস হয়ে থাকো তার জন্য আমি পিন্ড কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাও। আমি পিডিএফ নোটস আপলোড করে দেবো। সাথে সাথে আমি কিন্তু প্রত্যেক ক্লাসের শেষে একটা করে ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট দিই, সেটার পিডিএফও কিন্তু তোমরা টেলিগ্রামেই পাবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ইন্টারেস্টিং সেশন। আমরা পড়ছিলাম আমাদের উদ্ভিদের সংবেদনশীলতা এবং চলন সম্পর্কে, তাই তো? এবার এর মধ্যে থেকে আমরা মেজর একটা পোর্শন কভার করে ফেলেছিলাম, কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের তিনটে মূল চলন, যে তিনটে কিন্তু আমাদের সিলেবাসের সব থেকে বেশি পোর্শন কভার করছে, ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন, সেটা আমাদের বাকি রইবে। এবং সেইটাই কিন্তু আজকে আমাদের এই সেশনে আমরা ডিসকাস করব। তো কি কি পড়বো আমরা? আমরা পড়বো যে আমাদের ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। তা আমরা আগের দিনই বলেছিলাম যে উদ্ভিদ আমাদের নিশ্চল নয়, তাদের মধ্যে কিন্তু সংবেদনশীলতা ধর্ম আছে, অর্থাৎ তারা কিন্তু উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করতে পারে। এই যে সাড়া প্রদান করার ক্ষমতা, তাকেই আমরা বলেছিলাম সংবেদনশীলতা। আর কারোর মধ্যে যদি সংবেদনশীলতা থাকে, অর্থাৎ উদ্দীপকের প্রভাবে যদি সাড়া দিতে পারে, তার মানেই সে কিন্তু জীব, অর্থাৎ তার মধ্যে প্রাণ রয়েছে, তাই তো? তাহলে উদ্ভিদও কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের মধ্যে সংবেদনশীলতা আছে, অর্থাৎ তারা কিন্তু উদ্দীপনায় সাড়া দিতে পারে। ঠিক আছে? তাহলে এবার তার চলনকে আমরা মুখ্যত ৩ রকম ভাগে ভাগ করছি, যেটা কিন্তু আমাদের প্রাইমারি ডিসকাশন আমাদের এই চ্যাপ্টারে বা আমাদের ক্লাস 10 এর সিলেবাসে। একটা আমাদের ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনে আমরা কি বলেছিলাম? অলরেডি আমরা কিন্তু যখন শ্রেণীবিভাগ করেছিলাম তখন ডিসকাস করা হয়ে গেছিল যে আমাদের ট্যাকটিক চলন হচ্ছে আমাদের স্থান পরিবর্তন, অর্থাৎ আমাদের নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো থাকে তারা এক স্থান থেকে অন্য স্থানে গমন করছে, অর্থাৎ তারা কিন্তু তাদের স্থান পরিবর্তন করছে, যাকে আমরা সামগ্রিক চলন নাম দিয়েছিলাম। সেটা কিন্তু আমাদের ট্যাকটিক চলন। ট্রপিক চলন আমাদের কি? ট্রপিক চলন হচ্ছে আমাদের বৃদ্ধিজনিত বক্র চলন, অর্থাৎ ট্রপিক চলন হওয়ার কারণে একটা উদ্ভিদ কিন্তু বৃদ্ধি লাভ করে। ঠিক আছে? তাহলে একবার যদি সে বৃদ্ধি লাভ করে, সে কি আবার ফিরে আসতে পারবে? না। তার মানে এটা কিন্তু একমুখী, উভমুখী নয়। একবার যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু সে আর ফিরে আসতে পারবে না। এবং আমরা পরবর্তীকালে ধীরে ধীরে পড়বো যে আমাদের ট্রপিক চলন কিন্তু আমাদের উদ্দীপকের উৎসের দিকে, অর্থাৎ আমাদের গতিপথের দিকে বা তার বিপরীতে বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে আমাদের ভূমিকা কে পালন করছে? উদ্দীপকের গতিপথ। এবং ন্যাস্টিক চলন সম্পর্কে আমরা পড়বো যে ন্যাস্টিক চলন হচ্ছে আমাদের রসস্ফীতিজনিত বক্রচলন, যেটা আমরা অলরেডি কিন্তু আমাদের ছকে ডিসকাস করেছি। রসস্ফীতি কি, কি করে আমাদের রসস্ফীতির তারতম্য ঘটে, সেটা কিন্তু আমি অলরেডি আগের যে ভিডিও তাতে খুব ডিটেলসে ডিসকাশন করেছি। আগেটা না জানা থাকলে এই ভিডিও দেখতে কোনো অসুবিধা হবে না। তবু আমি হাইলি রেকমেন্ড করবো যে এই ভিডিও দেখার পরে তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে ফেলবে, যাদের দেখা হয়নি। আর যাদের দেখা হয়ে গেছে তারা তো জানোই যে কিভাবে আমরা পড়িয়েছি এই চ্যাপ্টারটা। ঠিক আছে? বাকিরা এই চ্যাপ্টার হয়তো মুখস্থ বিদ্যার উপরে পড়িয়ে তারপর চলে যায়। যেমন কমেন্ট বক্সে আগের দিন একজন বলেও ছিল যে তার স্যার একদিনে পড়িয়েছে আর কিছু ডিসকাস করেনি, বলেছে যে মুখস্থ বিদ্যার চ্যাপ্টার। বাট ইট ইজ নট লাইক দ্যাট। আমাদের একটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে আমাদের জীবন বিজ্ঞান শুধুমাত্রই মুখস্থ করার। না, জীবন বিজ্ঞানে অবভিয়াসলি অনেক কিছু আমাদের মনে রাখতে হয়, বা যেকোনো একটা সাবজেক্টে, অঙ্কর ক্ষেত্রেও তো আমাদের অনেক কিছু মনে রাখতে হয়। যেরকম কত না ফর্মুলা আছে, যখন তোমরা 11-12 এ উঠবে তখন দেখবে যে হাজারো হাজারো ফর্মুলা রয়েছে, মানে হাজার না হোক অন্তত শয়ে শয়ে ফর্মুলা রয়েছে। তো সেক্ষেত্রে ফর্মুলাও তো মনে রাখতে হচ্ছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেখানে লজিক লুকিয়ে রয়েছে। সেম জিনিসটা বিজ্ঞানের যেকোনো সাবজেক্টের পিছনেই রয়েছে। জীবন বিজ্ঞানে কিন্তু অনেক লজিক আছে, যেটা কিন্তু আমরা হয়তো সকলে জানি না, বাট দেয়ার হ্যাজ সাম লজিক। যে লজিকটা আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বাড়বে, আমাদের সাবজেক্টটা পড়তে ভালো লাগবে। আর সেই প্রচেষ্টাই আমি চালাবো। ঠিক আছে? সারা বছর আমি তোমাদেরকে ফ্রিতে পড়াবো এবং পুরো সিলেবাস কভার করবো। তোমাদের পরীক্ষার আগেই আমি সব সিলেবাস গুলোকে সেই হিসেবে কমপ্লিট করে দিয়ে তার রিভিশন সিরিজ বা কোয়েশ্চেন প্র্যাকটিস সিরিজ সমস্ত কিছুই দেবো ফ্রি অফ কস্ট। প্র্যাকটিস শিটও তোমরা পেয়ে যাচ্ছ, সেগুলোকে ভালো করে ইউটিলাইজ করো, যাতে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিন্তু একটা ভালো স্কোর করতে পারো। বোঝা গেল? তাহলে এক এক করে সব কটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হোক যে উদ্দীপকের তীব্রতার উপর কিন্তু আমাদের ন্যাস্টিক চলন ডিপেন্ড করছে। ঠিক আছে? এগুলো আসবো আমরা ডিটেলসে, কোনো অসুবিধা নেই। তো সবার প্রথমে আমরা কি দেখবো? সবার প্রথমে আমরা দেখবো আমাদের ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন মূলত কি? দেখো, ট্যাকটিক চলন বাহ্যিক উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কি কি ফ্যাক্টর থাকছে? উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা। ঠিক আছে? এইবার এই যে আমি কথাটা বললাম উদ্দীপকের গতিপথ ও তীব্রতা, এটা একটু পরেই আমরা যখন একটা উদাহরণ দেখবো তখন আমি এক্সপ্লেন করবো বেটার। ঠিক আছে? বাট আমাকে একটা কথা বলো, যে বাহ্যিক উদ্দীপকের উপর যদি কেউ নির্ভর করে, অর্থাৎ উদ্দীপক নির্ভর কোনো চলন, তাকে আমরা কি নাম দিয়েছিলাম? আগের সেশনেও বলেছি, বা কেউ যদি না দেখে থাকে অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। বাহ্যিক উদ্দীপক বা কোনো উদ্দীপকের উপর যখন ডিপেন্ড করছে কেউ, তখন তাকে আমরা কি বলি? ইনডিউসড চলন বা আমাদের আবিষ্ট চলন। অর্থাৎ আমাদের ট্যাকটিক চলন কি এক প্রকারের আবিষ্ট চলন।
এবং ট্যাকটিক চলনে কি হয়, উদ্ভিদের সমগ্র দেহের বা দেহাংশের বা কোষের সামগ্রিক চলন ঘটে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করতে হয়। তাই এটা কিরকম সামগ্রিক চলন, একটা আবিষ্ট সামগ্রিক চলন। আবিষ্ট কেন বলছি, কারণ বলাই তো হচ্ছে যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে এটা চলে। বোঝা গেল? তাহলে আমি কি বলবো, যে এই প্রকার চলনকে আমরা বলি ট্যাকটিক চলন। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো, বাহ্যিক উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সমগ্র দেহের বা দেহাংশের বা কোষের আবিষ্ট সামগ্রিক চলন ঘটে, তখন তাকে ট্যাকটিক চলন বলা হয়। বোঝা গেল? আচ্ছা, এবার যদি এর বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য আমি কি বলবো, যে এটি কিন্তু আমাদের আবিষ্ট প্রকৃতির, অর্থাৎ বাহ্যিক উদ্দীপকের কিন্তু ওপর কিন্তু এ নির্ভর করে। বোঝা গেল? সেকেন্ড কি বলবো, যে এটা এক প্রকারের সামগ্রিক চলন, অর্থাৎ এটা কিন্তু এক প্রকারের গমন, অর্থাৎ কি হয়, এখানে এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন ঘটে। কাদের ক্ষেত্রে এটা দেখা যায়, আগের সেশনে আমরা ডিসকাস করেছি, নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেরকম আমাদের ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, ঠিক আছে, বা মসবর্গীয় উদ্ভিদের শুক্রাণুর ক্ষেত্রে এইরকম কিন্তু চলন আমরা লক্ষ্য করতে পারি। বোঝা গেল? তাহলে মুখ্যত কাদের ক্ষেত্রে দেখা যায়, নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে। আমরা কি উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবো, সাধারণ উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাবো না। যদি হতো তাহলে কি বলেছিলাম, যে আমার বাড়িতে আমি আম গাছ লাগালাম, সেখানে আমাদের সূর্যের আলো পড়ছে না বলে ও পাশের বাড়ি চলে গেল, কারণ পাশের বাড়িতে আলো পড়ছে। এরকম কি হয়? হয় না। আমরা যদি আমার বাড়ির পাশে আম গাছ লাগিয়ে থাকি, তাহলে ও কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতেই স্থির থাকবে। ঠিক আছে? সেই জায়গাতেই কেন্দ্র করে কিন্তু সে তার বৃদ্ধি লাভ করবে, বা বাকি যা যা হবে। ঠিক আছে? যদি ফুল থাকে তাহলে আমরা দেখবো এক এক করে কি কি হচ্ছে আমাদের। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে নেক্সট, এবার আমরা পড়বো যে আমাদের ট্যাকটিক চলন কি কি প্রকার। দেখো, ট্যাকটিক চলন কি কি প্রকার, বা অন্য কোনো চলন, ট্রপিক চলন বা ন্যাস্টিক চলন কি কি প্রকার, সেটা আমরা ভাগ করব কিসের ভিত্তিতে, তার উদ্দীপকটা কি আছে। আমরা যে এখানে সংজ্ঞাটা বলেছিলাম, সেই সংজ্ঞাটা আমরা কি বলছি, যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। তা উদ্দীপক তো অনেক রকম হতে পারে। বাহ্যিক উদ্দীপক কি কি হতে পারে, আমাদের আলো হতে পারে, তাপ হতে পারে, রাসায়নিক পদার্থ হতে পারে, জল হতে পারে। ঠিক আছে? তাহলে এরকম আলাদা আলাদা উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপকের ভিত্তিতেই কিন্তু আমরা শ্রেণীবিভাগটা করছি। যেমন প্রথমটা কি বলছে আমাদের, ফোটোট্যাকটিক চলন। তাহলে ফোটো মানে কি, ফোটো মানে হচ্ছে আমাদের আলো, তার মানে আলো যখন উদ্দীপক, তখন তাকে আমি কি বলবো, ফোটোট্যাকটিক চলন। তারপর বলছে আমাদের থার্মোট্যাকটিক চলন। থার্মো মানে কি, থার্মো মানে হচ্ছে আমাদের তাপ। তাহলে যখন আমাদের তাপমাত্রা বা উষ্ণতা হবে আমাদের বাহ্যিক উদ্দীপক, তখন আমাদের ট্যাকটিক চলনের নাম কি হয়ে যাবে, আমাদের থার্মোট্যাকটিক চলন। একইভাবে কেমোট্যাকটিক চলনের ক্ষেত্রে আমি কি বলবো, কেমো মানে হচ্ছে কেমিক্যাল, অর্থাৎ রাসায়নিক পদার্থ। তাহলে যখন আমাদের রাসায়নিক পদার্থের উপস্থিতি, রাসায়নিক পদার্থ তার উপস্থিতি আমাদের একটা ট্যাকটিক চলনকে গভর্ন করবে, তখন আমি তাকে কি বলবো, আমাদের কেমোট্যাকটিক চলন। একইভাবে হাইড্রোট্যাকটিক মানে আমাদের জল, গ্যালভানোট্যাকটিক বলতে আমরা বুঝবো যে আমাদের তড়িৎ প্রবাহ, এবং রিওট্যাকটিক বলতে আমরা বুঝবো জলের প্রবাহ। ঠিক আছে? আসছি আমরা এক এক করে। তো প্রথমটা দেখে নেওয়া যাক। প্রথম আমাকে বলছে যে আমাদের এই ফোটোট্যাকটিক চলন। তো ফোটো মানে কি বললাম, ফোটো মানে হচ্ছে আমাদের আলো। ঠিক আছে? ফোটো মানে আমাদের আলো। যখন আমরা ফটো তুলি তখন কি হয়, আমাদের ফ্ল্যাশ জ্বলে না, মানে আলো বেরোয় না, এরকম ভাবে মনে রাখবে। তাহলে ফোটো মানে কি, আমাদের আলো। ঠিক আছে? তাহলে এই এর সঙ্গে আমি কি বলবো, কিচ্ছু না। এখান থেকে শুধুমাত্র আমি বাহ্যিক উদ্দীপকটা কি, আলো বলে মেনশন করে দেবো। তাহলে আমি কি বলতে পারি, যে আলোক উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের সমগ্র দেহের বা দেহাংশের বা কোষের যে আবিষ্ট সামগ্রিক চলন ঘটে, তাকে আমরা কি বলবো তখন, ফোটোট্যাকটিক চলন বলে। বোঝা গেল? এরকম ভাবে আমি সবকটার সংজ্ঞা বানাতে পারবো চাইলে। ঠিক আছে? বাকি একই জিনিস। ঠিক আছে? এখানে হালকা হয়তো একটা দুটো ওয়ার্ড আলাদা থাকলো, বাকি কোনো ম্যাটার করে না। ঠিক আছে? তুমি এটার মধ্যে শুধুমাত্র যদি উদ্দীপকের নামটা অ্যাড করে দাও, তাহলেই কিন্তু তোমাদের সমস্ত ডেফিনিশন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি কি বলবো, আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের যে আবিষ্ট সামগ্রিক চলন ঘটে। এখানে কিন্তু সামগ্রিক চলন কথাটা ইম্পর্টেন্ট, কারণ সামগ্রিক চলন বলা হলে তবেই কিন্তু বোঝা যায় যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হচ্ছে। সামগ্রিক চলনের মানেটাই কিন্তু তা ছিল। ঠিক আছে? তাহলে এই কথাটা কিন্তু আমাকে বলতেই হবে। তাহলে তখন কিন্তু আমরা তাকে বলছি ফোটোট্যাকটিক চলন। যেহেতু আলোক উদ্দীপক, তাই নাম কি হলো, ফোটোট্যাকটিক। ঠিক আছে? এবার কার ক্ষেত্রে দেখা যায় বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের ক্লামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদি শৈবালদের ক্ষেত্রে। তারা কি, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তাহলে ক্লামাইডোমোনাস বা ভলভক্স এরা কি করে, যখন কম তীব্রতার আলো থাকে তখন তার দিকে অগ্রসর হয়, অর্থাৎ আলোর দিকে যাচ্ছে। তা যখন আমাদের আলোর দিকে যাচ্ছে, অর্থাৎ উদ্দীপকের দিকে যাচ্ছে, তখন আমরা বলি পজিটিভ চলন ঘটছে, অর্থাৎ নাম কি হবে, পজিটিভ ফোটোট্যাকটিক। ঠিক আছে? কিন্তু যেই আমাদের মানে আলোটা খুব বেশি হয়ে যায়, তখন কি হয়, সে আলো থেকে দূরে সরে যায়, তার মানে আলোর বিপরীতে যাচ্ছে, অর্থাৎ উদ্দীপকের বিপরীতে চলে যাচ্ছে, তখন আমরা তাকে বলি নেগেটিভ চলন বা নেগেটিভ ফোটোট্যাকটিক। বোঝা গেল? যখনই আমাদের উদ্দীপকের দিকে যাব, তখন আমরা বলবো তাকে পজিটিভ, আর যখনই উদ্দীপকের বিপরীতে আসবো, তখন তাকে আমরা বলবো নেগেটিভ। বোঝা গেল? ওকে। এবার নেক্সটটায় আসা যাক। নেক্সট কি বলছিলাম, আমাদের থার্মো। থার্মো কথার অর্থ আমি কি বলছি, থার্মো কথার অর্থ হচ্ছে আমাদের তাপ, অর্থাৎ উদ্দীপকটা কি, উদ্দীপকটা হচ্ছে আমাদের তাপমাত্রা বা উষ্ণতা। ঠিক আছে?
ওকে। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা আমি কি বলবো, যে উষ্ণতা বা তাপমাত্রা উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সমগ্র দেহের যে আবিষ্ট সামগ্রিক চলন ঘটে। সামগ্রিক চলন ওয়ার্ডটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। সামগ্রিক চলন বলা হচ্ছে মানেই কি বোঝা যাচ্ছে, যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হচ্ছে। আর যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হবে, তখনই কিন্তু আমরা তাকে ট্যাকটিক চলন বলতে পারি। এবার যেহেতু আমাদের উদ্দীপকটা কি বলছি, উষ্ণতা বা তাপমাত্রা, তাই আমি কি বলবো, থার্মোট্যাকটিক চলন। বোঝা গেল? এক্সাম্পল একই, ক্লামাইডোমোনাস, ভলভক্স। ঠিক আছে? যখন ঠান্ডা জল থাকে, ঠান্ডা জল থেকে কিসে বেশি উষ্ণ জলের দিকে চলে যায়। এবার কেমোট্যাকটিক চলন। কেমো মানে আমি কি বলছি, কেমো মানে হচ্ছে আমাদের কেমিক্যাল। ঠিক আছে? কেমো কথাটা কোত্থেকে আসছে, আমাদের কেমিক্যাল থেকে আসছে। কেমিক্যাল অর্থাৎ আমাদের রাসায়নিক পদার্থ বা রসায়ন। ঠিক আছে? তাহলে আমি কি বলবো, কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদের বা কোষের সামগ্রিক চলন ঘটে, তখন তাকে আমরা কি বলি, কেমোট্যাকটিক চলন বলি। এর উদাহরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি, ফার্ন গাছের যে শুক্রাণু, সেটা কিন্তু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে বা প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। ঠিক আছে? এবং মসের যে শুক্রাণু, সেটা কিন্তু সুক্রোজের আকর্ষণে আর্কিগোনিয়ামের দিকে ধাবিত হয়। আর্কিগোনিয়াম কি? আর্কিগোনিয়াম হচ্ছে আমাদের স্ত্রী জননাঙ্গ, যেখানে কিন্তু আমাদের মসের যে ডিম্বাণু থাকে, সেটা আমাদের প্রেজেন্ট হয়। তাহলে আমাদের কেমোট্যাকটিক হয়ে গেল। এবার আমাদের অন্যান্য ট্যাকটিক চলন কি কি ছিল? আমাদের ছিল হাইড্রোট্যাকটিক। হাইড্রো মানে কি? আমাদের জল। ঠিক আছে? গ্যালভানোট্যাকটিক। গ্যালভানো বলতে কি বোঝায়? আমাদের তড়িৎ বা বৈদ্যুতিক প্রবাহ। এবং রিওট্যাকটিক। রিও মানে কি? আমাদের জল স্রোত বা জল স্রোতের প্রবাহ। ঠিক আছে? ওয়াটার কারেন্ট। তো এগুলোর এক্সাম্পল খুব বেশি ইম্পর্টেন্ট না। যে শৈবালরা আর্দ্র স্থানের দিকে গমন করে, তাকে আমরা বলি হাইড্রোট্যাকটিক। কয়েক প্রকার শৈবালে আমরা দেখতে পাই গ্যালভানোট্যাকটিক। এবং কিছু সূত্রাকার শৈবাল, যেরকম স্পাইরোগাইরা, তার ক্ষেত্রে আমরা কিন্তু রিওট্যাকটিক চলন দেখতে পাই। ঠিক আছে? এগুলোর এক্সাম্পল খুব বেশি ইম্পর্টেন্ট না। হয়তো স্কুলের পরীক্ষায় বা টেস্ট পেপারে কখনো পেতে পারো যে এর উদ্দীপকটা কি। তো সেই জন্য আমি বলে দিলাম। বোঝা গেল? নেক্সট। এবার তাহলে আমাদের ট্যাকটিক চলন হয়ে গেল। কিসে আসবো? ট্রপিক চলন। ট্রপিক চলন মানে আমি কি বলেছিলাম, যে এটা কিন্তু আমাদের বৃদ্ধিজনিত চলন। এটা কি প্রকার চলন ছিল? আমাদের বৃদ্ধিজনিত চলন। অর্থাৎ উদ্ভিদের কিন্তু বৃদ্ধি পাবে এই প্রকার চলনে। ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। প্রথম আমাকে কি বলছে, যে আমাদের ট্রপিক চলনের সংজ্ঞাটা কি? বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলছি? গতিপথ অনুসারে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। ওই যে সংজ্ঞায় আমি বলছিলাম যে আমাদের উদ্দীপকের গতিপথ এবং তীব্রতার উপর নির্ভর করছে। তাহলে এই যে আমি এক্সাম্পলটা বললাম, কি এক্সাম্পল বলছিলাম, যে ক্লামাইডোমোনাস ভলভক্স কম তীব্রতার আলোর দিকে অগ্রসর হয়। তাহলে আলোটা যেদিকে আসছে সেই গতিপথের উপর নির্ভর করছে, যে কোন দিকে আলো আছে। এবং কম তীব্রতা অর্থাৎ কি, যে ওই আলোটা যে আসছে তার তীব্রতা কি কম? যদি কম হয় তাহলে তার দিকে যাব। যেই তীব্রতাটা বেশি হয়ে যাবে, তাহলে আমি তার বিপরীত দিকে যাব। অর্থাৎ তার গতিপথ এবং তীব্রতা দুটোই কিন্তু ম্যাটার করছে। তাই কিন্তু আমি সংজ্ঞায় বলেছিলাম যে আমাদের আহ গতিপথ এবং তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের ট্যাকটিক চলন। বোঝা গেল? ওকে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, তাই আমি ফিরে আসলাম। আচ্ছা, এবার আমরা ট্রপিক চলনে ফিরে আসি। ট্রপিক চলনে আমি কি বলছি? বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে এখানে কিন্তু আমি শুধুমাত্র গতিপথটা দেখছি, যে আমাদের উদ্দীপক তার উৎসটা কোন দিকে আছে। ঠিক আছে? এই ক্ষেত্রে কি হয়, উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে। কি বলছি? বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন। বৃদ্ধিজনিত কেন বলছি? কারণ আমি বলেইছি যে এই চলনের ক্ষেত্রে কি হয়, আমাদের উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি ঘটে। ঠিক আছে? এবার কার বৃদ্ধি ঘটবে? যে পরিণত, সে তার কি বৃদ্ধি ঘটবে? না, যে অপরিণত। তাই জন্য আমি কি বলছি? উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের। অপরিণত মানে কি? যে এখনো পরিণত হতে পারবে, যে কিন্তু বড় হতে পারবে। বর্ধনশীল মানে কি? যার এখনো বড় হওয়ার স্কোপ আছে। ধরো তোমার 18 বছর বয়স হয়ে গেছে। আইডিয়ালি 18 বছর বয়সের পর তোমার আর বৃদ্ধি হবে না। তাহলে তুমি কি আর তারপর উচ্চতায় বৃদ্ধি পেতে পারবে? না। তাই তো? তাহলে তখন কি তোমার বর্ধনশীল মানে সময় রয়েছে? না। কিন্তু এখন ধরো তোমার 14 বছর বয়স, 15 বছর বয়স। এখন কি তোমার বর্ধনশীল সময় রয়েছে? ইয়েস। এখনো তোমার কিন্তু উচ্চতা বাড়তে পারবে। বোঝা গেল? তুমি কি এখনো পরিণত হয়েছো? হওনি। এখনো তুমি অপরিণত আছো। এখনো তুমি বর্ধনশীল স্টেটে আছো। মানে তুমি এখনো কিন্তু বাড়তে পারবে। ঠিক আছে? একটা সময়ের পর তুমি আর বাড়তে পারবে না। বোঝা গেল? তাহলে এরকম চলনকেই আমরা কি বলি? ট্রপিক চলন বলি, বা বাংলায় আমরা তাকে দিকনির্ণিত বক্রচলন বা বৃত্তীয় চলন বলে থাকি। বোঝা গেল? তাহলে সংজ্ঞাটা কি হবে? বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুযায়ী উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে, তাকে আমরা ট্রপিক চলন বা দিকনির্ণিত বক্রচলন বা বৃত্তীয় চলন বলে থাকি। বোঝা গেল? আচ্ছা, এবার আসি এর বৈশিষ্ট্যতে। তা বৈশিষ্ট্যের কথা যদি আমি বলতে যাই, তখন আমি কি বলবো? যে এটি বাহ্যিক উদ্দীপকের উৎসের অভিমুখ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মানে বাহ্যিক উদ্দীপকের উপর নির্ভর করে। তাহলে একে আমি কি বলবো? একে আমি একটা আবিষ্ট চলন বলবো। বোঝা গেল? আচ্ছা, এটা কিরকম? এটা এক প্রকার বক্রচলন বা কার্ভেচার মুভমেন্ট। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্টটা খুব ডিটেলসে আমরা এক্সপ্লেন করব পরের চ্যাপ্টারে, যখন আমরা উদ্ভিদের হরমোন পড়বো। কি? অক্সিন হরমোন এই চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তোমাদের কিছু স্যাররা হয়তো এই চ্যাপ্টারে, তোমরা যখন কখনো টিউশন পড়লে, বা হয়তো তোমরা যদি এখন প্রথম ক্লাস টেনে উঠেছো, তোমাদের এখন একটু শখ থাকবে যে আমি একসাথে 3টে 4টে জায়গা থেকে ক্লাস করি অনলাইনে।
হ্যাঁ, শুরুর দিকে হয়তো তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো। তারপর যার কাছে ভালো লাগছে তার কাছেই শুধুমাত্র করো। কারণ একটা সাবজেক্ট ৩ জায়গায় করা কিন্তু তোমাদের পক্ষে সময় ব্যয় করবে, আর কিছুই হবে না। তোমাদের কাছে ৭ টা সাবজেক্ট আছে, সেগুলোকে তোমাদের ভালো করে পড়তে হবে। যাই হোক, ব্যাক টু আওয়ার পয়েন্ট। যে অনেকে হয়তো এই পার্টটা একটা এক্সাম্পল আছে এখানে, যে একটা টপকে আমি শুইয়ে দিলাম, সেখান থেকে আমাদের মূলটা নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, জিওট্রপিক চলনের ক্ষেত্রে, এবং কাণ্ডটা উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। ওই এক্সাম্পলটা আমি এই চ্যাপ্টারে করাবো না, ওই এক্সাম্পলটা প্রপার রিজনটা এক্সপ্লেন করে আমি নেক্সট চ্যাপ্টারে পড়াই, উদ্ভিদের হরমোন চ্যাপ্টারে, ঠিক আছে। তাই কেউ এটা ভাববে না যে ওই জিনিসটা স্কিপ হয়ে গেল। প্রথমত ওই জিনিসটা একদম ডিরেক্টলি তোমাদের পেপারে আসে না, তবুও ওই জিনিসটা আমি বোঝাবো, কিন্তু বোঝাবো কোন চ্যাপ্টারে? আমাদের সেকেন্ড চ্যাপ্টারে, ঠিক আছে। তাই কেউ যদি করে থাকো তাহলে এরকম ভাবার দরকার নেই যে এই টপিকটা দাদা স্কিপ করে দিয়েছে, আমি পরের চ্যাপ্টারে করাবো। বোঝা গেল? আচ্ছা, এবং এটি কি এক প্রকার বৃদ্ধিজনিত চলন, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো অলরেডি আমাদের কভার করা হয়ে গেছিল। এবার চলে আসি আমাদের প্রকারভেদ। প্রকারভেদ আমি কি বলেছি, যে যখনই আমি ট্যাকটিক, ট্রপিক বা ন্যাস্টিক চলনের প্রকারভেদ ভাবতে যাব, তখন আমি ভাববো যে আমাদের উদ্দীপকটা কে আছে। তা উদ্দীপক যদি আমাদের আলো হয়, তখন আমি তাকে কি বলবো? ফোটোট্রপিক চলন, বা ঘটনাকে আমি বলবো ফোটোট্রপিজম। বোঝা গেল? যদি আমাদের মাধ্যাকর্ষণ বল, পৃথিবীর মাধ্যাকর্ষণ বল, তার জন্য হয়, তাহলে আমরা তাকে বলবো জিওট্রপিক চলন, ঠিক আছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলকে আমরা কি বলে থাকি? আমাদের অভিকর্ষজ বল, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোট্রপিক চলন বলতে আমরা কি বুঝবো? আমাদের জল। হাইড্রো মানে কি? আমাদের জল। তাহলে তখন আমি কি বলবো? হাইড্রোট্রপিক চলন। কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। থিগমো মানে কি? স্পর্শ। তাহলে এক এক করে আমরা ডিসকাস করবো। তাহলে উদ্দীপক যখন বদলাবে, সেই আন্দাজে কিন্তু আমাদের চলনের নামটা বদলে যাবে। তাহলে প্রথম চলন আমাদের কি ছিল? ফোটোট্রপিক চলন। ফোটো মানে কি? আমাদের আলো। আলাদা করে আর লিখছি না। তাহলে আমি কি বলবো? আলোক উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের অপরিণত বর্ধনশীল অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে, তাকে ফোটোট্রপিক চলন বা আলোকবৃত্তীয় চলন বলা হয়। তাহলে আমি কি সংজ্ঞায় কিচ্ছু চেঞ্জ করেছি? কিচ্ছু চেঞ্জ করিনি। শুধুমাত্র বাহ্যিক উদ্দীপকের জায়গায় আমি এবার উদ্দীপকের নামটা বলে দিয়েছি। যেই আমি বলছি ফোটোট্রপিক, তাহলে আমি কি বলবো? আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে। আচ্ছা, তাহলে কি হবে? সংজ্ঞা হয়ে গেল, ক্লিয়ার। এবার আমি ৩ টে এক্সাম্পল বলছি। কি? গাছের কাণ্ড বা বিটপ, সেটা কিন্তু আমাদের পজিটিভ বা অনুকূল ফোটোট্রপিক চলন দেখায়। গাছের মূল, সেটা কিন্তু নেগেটিভ ফোটোট্রপিক চলন দেখায়, এবং গাছের পাতা, সে কিন্তু ট্রান্সভার্স বা তির্যক আলোকবর্তী চলন দেখায়। আচ্ছা, এই জিনিসগুলো কি সেটা এক্সপ্লেন করা যাক। ধরো আমি একটা গ্রিন কালারের ইয়ে নিয়ে নিই। ধরো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। এই ভূপৃষ্ঠের ওপর একটা গাছ রয়েছে। ওপরের যে অংশ, তাকে আমরা কি বলি? ওপরের অংশকে আমরা বলি কাণ্ড, ঠিক আছে, ঠিক আছে। এবং নিচের যে অংশ, নিচের অংশকে আমরা কি বলি? মূল। এইবার আমরা ফোটোট্রপিক পড়ছিলাম, তো ফোটোট্রপিকে ওপরে ধরো আমাদের সূর্য মামা আছে, ঠিক আছে। তাহলে সূর্য ওপরের দিকে রয়েছে, তাই তো। এবার ওপরের দিকে কি বৃদ্ধি পাচ্ছে? আমাদের কাণ্ড বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? আমাদের পজিটিভ ফোটোট্রপিক। কারণ আমি কি বলেছিলাম? উদ্দীপকের দিকে যখন চলন ঘটবে, তখন আমরা বলবো পজিটিভ চলন হচ্ছে। তাহলে আমরা এখন চলনটা কি? এখন চলনটা হচ্ছে আমাদের ফোটোট্রপিক। ফোটোট্রপিক চলন। ফোটো মানে কি? আমাদের আলো। কোন আলো? এখন আমি সূর্যালোকের কথা বলছি। তাহলে সূর্য থেকে আগত আলো, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে? আমাদের কাণ্ডর জন্য ফোটোট্রপিক। আর মূল কি হচ্ছে? সূর্যালোক উপরের দিকে, আর মূল তো আমার নিচের দিকে বৃদ্ধি পায়, মাটির নিচের দিকে। তাহলে ও কি হবে? ও নেগেটিভ ফোটোট্রপিক চলন দেখাবে। বোঝা গেল? এইবার আসছে আমাদের একটা ভাইটাল জিনিস, কি? আমাদের পাতা। পাতা কেমন ভাবে বৃদ্ধি পায়? পাতা বৃদ্ধি পায় এরকম ভাবে, তাই তো। তাহলে সূর্যের আলো আমরা ধরি যে এরকম ভাবে আসছে, আর পাতাটা কেমন ভাবে আছে? পাতা আছে আমার এরকম ভাবে, বা এরকম ভাবে। তাহলে এইটা কি হচ্ছে? একটা সমকোণ টাইপের তৈরি করছে না? অর্থাৎ এ কিন্তু আমাদের তির্যক ভাবে রয়েছে। কেমন ভাবে আছে? তির্যক ভাবে। তাহলে পাতার ক্ষেত্রে কিন্তু আমাদের কি চলন দেখা যায়? আমাদের তির্যক ফোটোট্রপিক চলন দেখা যায়, বা ট্রান্সভার্স ফোটোট্রপিজম দেখা যায়। বোঝা গেল? একটা ছবি দেখে বুঝে নিই। এই যে ছবিটা আছে, তাহলে আমাদের এই যে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, এটা কি? আমাদের কাণ্ড। কাণ্ড মানে মাটির উপরের যে অংশটা আছে। তাহলে একে আমি কি বলবো? কাণ্ড বা বিটপ। তাহলে এ কি করে? আমাদের পজিটিভ ফোটোট্রপিক চলন দেখায়। আলোর উৎসের সমান্তরালে কি হয়? এর বৃদ্ধি ঘটে। তাই একে আমরা কি বলি? অনুকূল আলোকবর্তী। অনুকূল মানে কি? আমাদের পজিটিভ। অনুকূল মানে কি? তার দিকে হচ্ছে, অর্থাৎ আমাদের পজিটিভ ফোটোট্রপিজম হচ্ছে। আচ্ছা, পাতা কি হচ্ছে? পাতা আমাদের এরকম ভাবে ট্রান্সভার্সলি বাড়ছে, যেরকম আমি দেখিয়েছিলাম। তাহলে কি হবে? আলোক রশ্মির সাথে তির্যক ভাবে বৃদ্ধি পায় পাতা, যাতে কি হয়? আমাদের সর্বোচ্চ আলো গ্রহণ করতে পারে সে। তাহলে একে আমরা কি বলবো? তির্যক আলোকবর্তী বা ট্রান্সভার্স ফোটোট্রপিজম বলবো। তাহলে ট্রান্সভার্স ফোটোট্রপিজম কে দেখায়? পাতা দেখায়। এবং মূল কি হচ্ছে? মূল নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমাদের যেদিকে আমাদের আলোক উৎস, সেই দিকে না বৃদ্ধি পেয়ে তার কিন্তু বিপরীতে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একে আমি কি বলবো? প্রতিকূল আলোকবর্তী বা নেগেটিভ আমাদের কি? ফোটোট্রপিজম। বোঝা গেল? তাহলে এই এক্সাম্পল গুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট চলন আমাদের হচ্ছে জিওট্রপিক চলন। তাহলে জিও মানে কি? জিও মানে হচ্ছে আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ বল, ঠিক আছে। তাহলে আমি কি বলবো? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বা অভিকর্ষ বলের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের যে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে, তাকে আমরা কি বলবো? জিওট্রপিক চলন। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমি এক্সাম্পল একই রকম দেবো। কি এক্সাম্পল দেবো? একটা পেজ ইনসার্ট করে নেওয়া যাক। হ্যাঁ, ধরো এটা আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে। এবার
ওপরে আমাদের একটা উদ্ভিদ রয়েছে, উদ্ভিদের উপরের অংশ আমি কি বললাম, কাণ্ড, এবং মাটির নিচের অংশ কি আমাদের, মূল। তাহলে পৃথিবী তো নিচে রয়েছে, পৃথিবী তো নিচে রয়েছে, গাছ রয়েছে এদিকে, পৃথিবী নিচে আছে মানে এরকম না, এই তো এটাই তো আমাদের পৃথিবী, তাই তো? তাহলে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে সবাইকে আকর্ষণ করে। কি বললাম, পৃথিবী সবাইকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে পৃথিবী তো নিচের দিকে টানছে, কেন্দ্র তো নিচের দিকে রয়েছে, তাই তো? তাহলে নিচের দিকে কে বৃদ্ধি পাচ্ছে, নিচের দিকে কিন্তু আমাদের মূল বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে আমি কি বলবো, মূলটা আমাদের পজিটিভ জিওট্রপিজম দেখাচ্ছে। কি বলবো, পজিটিভ জিওট্রপিজম দেখাচ্ছে। কিন্তু পৃথিবী নিচের দিকে টানছে আর কাণ্ড ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সে কি করছে, সে কিন্তু বিপরীতে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমি বলবো নেগেটিভ জিওট্রপিজম দেখাচ্ছে। বোঝা গেল? যেহেতু আমার এখন উদ্দীপকটা বদলে গেছে, উদ্দীপক এখন নিচের দিকে রয়েছে, তার গতিপথটা নিচের দিকে, পৃথিবী নিচের দিকে টানছে, তাহলে তার ভিত্তিতে কিন্তু আমাদের কাণ্ডটা এখন বিপরীতে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের নেগেটিভ জিওট্রপিজম দেখাচ্ছে। এবং যেগুলো আমাদের লবণাম্বু উদ্ভিদ আছে, তাদের কিন্তু মাটি ভেদ করে ওপরের দিকে কিছু শ্বাসমূল ওঠে। এগুলোকে কি বলছি আমি, শ্বাসমূল বলছি। কাদের ক্ষেত্রে দেখা যায়, লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, লবণাম্বু উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের শ্বাসমূল দেখা যায়, যেরকম আমাদের সুন্দরী গাছের শ্বাসমূল থাকে। ঠিক আছে? তাহলে এইগুলোকে আমরা কি বলবো, এগুলোও তো ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে কিন্তু পৃথিবী নিচের দিকে টানছে, তাহলে এটাকেও কিন্তু আমি বলতে পারি যে এও কিন্তু আমাদের নেগেটিভ জিওট্রপিজম দেখাচ্ছে। কি বললাম, যে এও কিন্তু আমাদের নেগেটিভ জিওট্রপিজম দেখাচ্ছে। তাহলে আমাদের পজিটিভ জিওট্রপিজম কে দেখায়, উদ্ভিদের মূল। নেগেটিভ জিওট্রপিজম কে দেখায়, আমাদের উদ্ভিদের কাণ্ড অথবা উদ্ভিদের শ্বাসমূল। তাহলে আমি কি বলতে পারি উদাহরণে, উদ্ভিদের প্রধান মূল অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে মাটির গভীরে প্রবেশ করে, অর্থাৎ একে আমরা বলবো পজিটিভ জিওট্রপিক চলন। কিন্তু কাণ্ড সে কি অভিকর্ষের বিপরীতে উপরের দিকে উঠে যায়, তাহলে একে কিন্তু আমরা বলবো নেগেটিভ জিওট্রপিক চলন। বোঝা গেল? তাহলে ছবির মাধ্যমে দেখে নেওয়া যাক। আমাদের যে কাণ্ড, এই যে মাটির ওপরের অংশ, সেই কাণ্ডকে আমরা কি বলছি, কাণ্ডতে আমরা বলছি যে এর পজিটিভ জিওট্রপিজম হচ্ছে, কাণ্ডতে নেগেটিভ জিওট্রপিজম হবে। ঠিক আছে? কাণ্ডতে নেগেটিভ জিওট্রপিজম হচ্ছে। আর আমাদের যে মূল, মূল তো আমাদের পৃথিবীর দিকে যাচ্ছে, তাহলে ওটা কি হবে, ওটা আমাদের পজিটিভ জিওট্রপিজম হবে। ছবিটা কিন্তু ভুল দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে? মার্কিংটা এআই দিয়ে জেনারেট করেছিলাম, ও উল্টো করে দিয়েছে, আমি খেয়াল করিনি। ঠিক আছে? আচ্ছা, কিন্তু লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে কি দেখি আমরা, যে তার কিন্তু পাশ থেকে কিছু শ্বাসমূল ওপরের দিকে উঠে আসছে, তাহলে সে কি উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের জিওট্রপিক যে টান, আমাদের যে অভিকর্ষের টান, সে তো নিচের দিকে, তাহলে কি এটাও আমাদের নেগেটিভ জিওট্রপিজম, তাহলে এটা কিন্তু আমাদের নেগেটিভ জিওট্রপিজম দেখাচ্ছে। বোঝা গেল? শ্বাসমূলকে আমরা ইংরেজিতে বলি নিউমেটাফোর্স। বোঝা গেল? কার ক্ষেত্রে দেখা যায়, আমাদের সুন্দরী গাছের ক্ষেত্রে দেখা যায়, আমাদের গড়ান গাছের ক্ষেত্রে দেখা যায়, এরকম বেশ কিছু লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বোঝা গেল? নেক্সট কোশ্চেন আমাকে বলছে হাইড্রোট্রপিক চলন কি। তাহলে হাইড্রো মানে কি, হাইড্রো মানে আমাদের জল, তাহলে আমি কি বলবো, জলের উৎসের গতিপথ অনুযায়ী উদ্ভিদ অঙ্গের মূলত মূলের যে বৃদ্ধিজনিত বক্রচলন ঘটে তাকে আমরা হাইড্রোট্রপিক চলন বলি বা জলবৃত্তীয় চলন বলি। তাহলে কি হবে, এই এক্সাম্পলটাও প্রায় একই। তাহলে জল কোথায় থাকে, জল আমাদের মাটির মধ্যে থাকে, মানে কি মূলত আমরা ভৌম জলের কথা বলছি, তাহলে কি নিচের দিকে আছে, তাহলে নিচের দিকে কে বৃদ্ধি পাচ্ছে, মূল বৃদ্ধি পাচ্ছে, তাহলে মূলে কি হবে আমাদের পজিটিভ হাইড্রোট্রপিক। আর কাণ্ড কি হয়, জলের বিপরীতে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কাণ্ডকে আমি কি বলবো, নেগেটিভ হাইড্রোট্রপিক। শ্বাসমূল কি হচ্ছে, জলের বিপরীতে বৃদ্ধি পাচ্ছে, তাহলে শ্বাসমূলকে আমি কি বলবো, নেগেটিভ হাইড্রোট্রপিক। বোঝা গেল? তাহলে আমাদের জিওট্রপিক এবং আমাদের যে হাইড্রোট্রপিক, যেহেতু তাদের উদ্দীপকের গতিপথটা একই দিকে, তাদের যে টান, সেই টানটা নিচের দিকে, তাহলে আমি কি বলবো, যে তাদের যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা কিন্তু সেম আসবে। বোঝা গেল? তাহলে আমি কি বলবো, উদ্ভিদের মূল সেটা জলের উৎসের সন্ধানে মাটির মধ্যে যেদিকে জল আছে সেদিকে বৃদ্ধি পায়, অর্থাৎ জলের দিকে যাচ্ছে, তাহলে আমি কি বলবো, পজিটিভ হাইড্রোট্রপিক বা অনুকূল জলবৃত্তীয় চলন। এবং উদ্ভিদের কাণ্ড বা লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল, সেটা কি আমাদের জলের বিপরীতে ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমি তাকে কি বলবো, যে সেটা আমাদের নেগেটিভ হাইড্রোট্রপিক বা প্রতিকূল জলবৃত্তীয় চলন। বোঝা গেল? আচ্ছা, এবার আসি আমাদের কেমোট্রপিক এবং থিগমোট্রপিক চলনে। কেমো মানে কি, কেমো মানে হচ্ছে আমাদের রাসায়নিক পদার্থ, তাহলে রাসায়নিক পদার্থের গতিপথ অনুসারে উদ্ভিদের বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন যখন ঘটবে তখন তাকে আমরা কি বলবো, কেমোট্রপিজম। উদাহরণ কি, পরাগনালিকার বা পোলেন টিউবের ডিম্বকের দিকে গমন। বোঝা গেল? এক্সাম্পল ছাড়া আর বেশি কিছু ইম্পর্টেন্ট না এর ক্ষেত্রে। ঠিক আছে? থিগমোট্রপিকও সেম। থিগমো মানে কি, থিগমো মানে হচ্ছে আমাদের স্পর্শ বা ঘর্ষণ, তাহলে স্পর্শ বা ঘর্ষণের ফলে উদ্ভিদাঙ্গের যে বৃদ্ধিজনিত বক্রচলন হয় তাকে আমরা বলি থিগমোট্রপিক চলন। কার ক্ষেত্রে দেখা যায়, উচ্ছে বা লাউ, তার যে আকর্ষ বা টেন্ড্রিল, সেই আকর্ষ কিন্তু কোনো অবলম্বন, অর্থাৎ যাকে বেষ্টন করে সে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠতে পারে, তাকে পেঁচিয়ে কিন্তু সে উপরে উঠে যায়। কি দেখা যায়, আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে আমাদের একটা পাটকাঠি বা কিছু একটা আছে, তাকে বেষ্টন করে একটা গাছ, সেই গাছটা কিন্তু এরকম 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 করে একে এরকম পেঁচিয়ে 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 উপরের দিকে উঠে আছে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় আমাদের টেন্ড্রিল। কি বলা হয়, এগুলোকে বলা হয় টেন্ড্রিল বা আকর্ষ। তাহলে এই আকর্ষ কাউকে একটা বেষ্টন করে এরকম জড়িয়ে ধরে উপরের দিকে বৃদ্ধি পায়, তা যাকে জড়িয়ে ধরে তাকে আমরা বলি অবলম্বন। যাকে জড়িয়ে ধরে তাকে আমরা বলি অবলম্বন। বোঝা গেল? তাহলে হয়ে গেল আমাদের ট্রপিক চলন। এবার একটা স্পেশাল ট্রপিক চলন পড়াবো, যেটা হচ্ছে আমাদের হেলিওট্রপিক চলন।
হেলিওট্রপিক চলন হলো এমন একটা চলন যেটা আমাদের উদ্ভিদের কোনো অঙ্গ যেরকম ফুল বা পাতা সেটা সূর্যের গতিপথকে অনুসরণ করে দিক পরিবর্তন করে। একে তাই জন্য আমরা অনেক সময় সোলার ট্র্যাকিং বলে থাকি। আমি একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। ধরো আমার যখন সূর্য উঠছে তখন সে পূর্ব দিকে ওঠে, তাহলে তখন আমাদের যে সূর্যমুখী ফুল সেই সূর্যমুখী ফুলের মাথাটা এদিকে হয়ে গেল, কারণ আমাদের আরেকটু ভালো করে ছবিটা আঁকলে ভালো হয়। ধরি এটা আমাদের সূর্যমুখী ফুলের গাছ, এবং সেই সূর্যমুখী ফুলটা তাহলে কি সূর্যের দিকে এরকম ভাবে মুখ করে রয়েছে, ঠিক আছে। এবার সূর্যটা একসময় মাথার উপরে চলে আসবে, তখন কি হবে তার মাথাটাও উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে তখন কিন্তু সে এরকম হয়ে যাবে। আবার যেই আমাদের সূর্য অস্ত যাচ্ছে তখনও কিন্তু ঠিক এর মাথাটা আবার বেঁকে যাবে, বেঁকে যেদিকে সূর্য আছে সেদিকে বেঁকে গেল, বোঝা গেল। তার মানে সূর্যটা যখন এদিকে ছিল তখন তার মাথাটা এদিকে, সূর্য যখন মাথার উপরে হয়ে গেল তখন তার মাথা এদিকে, আবার সূর্য যখন অস্ত যাবে পশ্চিম দিকে চলে যাচ্ছে তখন তার মাথা এদিকে হয়ে গেল। তার মানে এ কিন্তু এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এর যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা কিন্তু সূর্যের গতিপথের ভিত্তিতে চেঞ্জ হচ্ছে, বোঝা গেল। একেই আমরা বলি হেলিওট্রপিক চলন, ঠিক আছে। তাহলে হেলিওট্রপিক চলন একটা বিশেষ প্রকারের চলন যেটা কিন্তু সূর্যের গতিপথ অনুসরণ করে নিজের দিক পরিবর্তন করে। মূলত কার ক্ষেত্রে দেখা যায়? আমাদের ফুলের ক্ষেত্রে দেখা যায়। আমাদের কার জন্য? সূর্যমুখী ফুলের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কার জন্য দেখি আমরা? সূর্যমুখী ফুলের ক্ষেত্রে, সূর্যমুখী ফুলের ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, এবার আসি আমরা তাহলে আমাদের ট্রপিক চলন শেষ, ন্যাস্টিক চলনে। ন্যাস্টিক চলন কি? আমাদের রসস্ফীতি জনিত চলন। কি বলবো? যে এটা আমাদের রসস্ফীতি জনিত চলন, ঠিক আছে। তাহলে এবার দেখে নেওয়া যাক রসস্ফীতি জনিত চলন ন্যাস্টিক চলনের ক্ষেত্রে আমরা কি বলবো? যে বাহ্যিক উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত। এটাও আমি কি বলবো? যখন এক্সাম্পল পড়াবো তখন ভালো করে বোঝাবো যে কেন আমরা তীব্রতার মাত্রা এবং স্থায়িত্ব লিখছি, ঠিক আছে। তাহলে বাহ্যিক উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতির তারতম্যজনিত কারণে ঘটা আবিষ্ট বক্রচলনকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলা হয়। তাহলে এখানে মূল জিনিসটা কি? এখানে মূল জিনিসটা হচ্ছে যে আমাদের কিন্তু আমাদের রসস্ফীতির তারতম্য থাকতে হবে। রসস্ফীতির তারতম্য কেন ঘটে? আমি কিন্তু আগের লেকচারের লাস্ট পোর্শনে খুব ভালো করে বুঝিয়েছি। প্রকরণ চলন বোঝানোর সময় ওই একই রিজন, আর কোনো নেক্সট রিজন নেই, ঠিক আছে। কখনো সেটা হাই টার্গার স্টেটে যাবে, কখনো সেটা লো টার্গার স্টেটে যাবে। কখন হাই টার্গার স্টেট হয় কখন ফুলে যায়, আর কখন লো টার্গার স্টেট হয় অর্থাৎ চুপসে যায়, এটা কিন্তু আমি খুব ভালো করে আগের যে ভিডিও তাতে একদম পুরো অভিশ্রবণ থেকে পুরো বেসিক থেকে বুঝিয়েছি, ঠিক আছে। আমি তাই সেটা আর এক্সপ্লেন করছি না এখানে, ঠিক আছে। তাহলে এই যে রসস্ফীতির তারতম্য, কখনো ফুলে যাচ্ছে কখনো চুপসে যাচ্ছে, তার ফলেই কিন্তু আমাদের ন্যাস্টিক চলন ঘটে, বোঝা গেল। আচ্ছা, এই যে চলন সেই চলন কি উদ্দীপকের দিক নিরপেক্ষ, অর্থাৎ উদ্দীপকটা কোন দিক থেকে আসে সেটার উপর ম্যাটার করে না, কিন্তু উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্বের উপর ম্যাটার করে, যে উদ্দীপকের যে তীব্রতা বা স্থায়িত্ব সেটা কিরকম, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে আরো ভালো ক্লিয়ার হবে, যখন এক্সাম্পলে আসবে তখন বোঝাচ্ছি। আচ্ছা, নেক্সট কি? যে এটা এক প্রকারের কিন্তু বক্রচলন, ঠিক আছে। আচ্ছা, এরপর কি? যে এটি রসস্ফীতি জনিত কারণে হয়। ওই যেটা বললাম যে রসস্ফীতির তারতম্য জনিত কারণে কিন্তু এটা হয়। এগেইন একই জিনিস, ন্যাস্টিক চলনের প্রকারভেদ বলতে আমরা কি করে বুঝবো? যে আমাদের উদ্দীপকটা কে আছে। তাহলে যখন উদ্দীপকটা আমাদের আলো হবে তখন তাকে আমরা কি বলবো? ফোটোন্যাস্টিক চলন বা ফোটোন্যাস্টি। যখন তাপ থাকবে তখন কি বলবো? থার্মোন্যাস্টিক চলন বা থার্মোন্যাস্টি। যখন আমাদের রাসায়নিক পদার্থ হবে তখন কি বলবো? কিমোন্যাস্টিক চলন বা কিমোন্যাস্টি। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে আসার জন্য খুব হাইলি প্রবাবল, ঠিক আছে। আচ্ছা, এগুলোও আসে খুব বেশি, ন্যাস্টিক চলন থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসে আমাদের, ঠিক আছে। কারণ এটা একটু ডিফিকাল্ট আমাদের এক্সাম্পল মনে রাখা অ্যাজ কম্পেয়ার টু বাকিগুলো, ঠিক আছে। তারপর আমাদের সিজমোন্যাস্টিক চলন, নিকটিন্যাস্টিক চলন। সিজমোন্যাস্টিকের ক্ষেত্রে আমরা কি করি? ওই লজ্জাপতির যেটা বুঝিয়েছিলাম আগের দিন, ভিডিও দেখিয়েছিলাম। আর নিকটিন্যাস্টিকে আমাদের তাপ এবং উষ্ণতা দুটোই একসাথে হবে, ঠিক আছে। এক এক করে আসবো, কোনো চিন্তা নেই। তো সবার প্রথম কি? সবার প্রথম হচ্ছে আমাদের ফোটোন্যাস্টিক চলন। ফোটোন্যাস্টিক চলন কি? আলোর তীব্রতা, আমি শুধু উদ্দীপকের নামটা বলে দেবো। ফোটো মানে কি? আমাদের আলো। তাহলে কি বলবো? আলোর তীব্রতা ও স্থায়িত্বের প্রভাবে উদ্ভিদঙ্গের যে রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে তাকে আমরা আলোক ব্যাপ্তি বা ফোটোন্যাস্টিক চলন বলি। তা এটা কার ক্ষেত্রে দেখা যায়? আমাদের পদ্ম, সূর্যমুখী, শালুক ইত্যাদি ফুল দিনের তীব্র আলোয় ফোটে কিন্তু কম আলোয় মুদে যায় বা বুজে যায়। অর্থাৎ যখন আমাদের দিনের বেলা আমাদের আলোটা বেশি আছে তখন আমাদের পদ্ম ফুল ফোটে, কিন্তু যেই আমাদের সন্ধে হয়ে যায় আমাদের কি হয়? আমাদের আলোটা আর নেই, তখন কিন্তু সে মুদে যায় বা বুজে যায়, বোঝা গেল। এরই বিপরীতে জুঁই, সন্ধ্যামালতী এইসব ফুল রাতের কম আলোতে ফোটে কিন্তু দিনের বেলা বেশি আলোতে মুদে যায়। অর্থাৎ আলোটার কতক্ষণ স্থায়িত্ব আছে, আলোটা কতক্ষণ আছে। যেই আলোটা নিভে গেল মানে আমাদের কি সন্ধে হয়ে গেল, তখন কিন্তু আমাদের পদ্ম ফুল মুদে গেল, অর্থাৎ তার স্থায়িত্ব ম্যাটার করলো। এবং আলোর তীব্রতা কিন্তু এখানে ম্যাটার করছে, যে আমাদের কি আমাদের জুঁই ফুল কি আমাদের রাতের কম আলোয় ফোটে কিন্তু পদ্ম ফুল আমাদের দিনের বেশি আলোয় ফোটে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের থার্মোন্যাস্টিক চলন। তাহলে থার্মো মানে কি? থার্মো মানে হচ্ছে আমাদের তাপ। তাহলে আমি শুধু কি বলবো? যে তাপমাত্রা বা উষ্ণতার তীব্রতার
ও স্থায়িত্বের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে তাকে আমরা তাপব্যাপ্তি চলন বা থার্মোনাস্টিক চলন বলি। বোঝা গেল? এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে আমাদের টিউলিপ ফুল। তাহলে টিউলিপ ফুল কিন্তু বেশি উষ্ণতায় ফোটে কিন্তু কম উষ্ণতায় মুদে যায়। এরই অপোজিটে কি আমাদের শিম গাছ। শিম গাছের পাতা আমাদের ঠিক এর উল্টো হয়, অর্থাৎ সে কিন্তু কম উষ্ণতায় ফোটে কিন্তু বেশি উষ্ণতায় মুদে যায়। বোঝা গেল? আচ্ছা, এবার আসি আমাদের সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন বলতে কি বোঝায়? সিসমো কথার অর্থ হচ্ছে আমাদের স্পর্শ, ঘর্ষণ, বায়ু প্রবাহ, আঘাত এইসব। ঠিক আছে? তাহলে আমাদের স্পর্শ, ঘর্ষণ, বায়ু প্রবাহ বা আঘাত এর তীব্রতার ফলে উদ্ভিদ অঙ্গের যে রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে তাকে আমরা স্পর্শব্যাপ্তি বলি। এক্সাম্পল কি আমাদের লজ্জাবতী। আগের দিন আমি ভিডিও দেখিয়ে দিয়েছি, আমিও নতুন করে একই ভিডিও প্লে করছি না। ঠিক আছে? যারা করোনি আগের ভিডিও, এই ভিডিও শেষে ওই ভিডিওটা করে নিও। কোনো ইন্টারকানেক্টেড না যে আগের ভিডিও না করলে এই ভিডিও বুঝতে পারবে না। তবুও আগের ভিডিওটা করে নিও, কারণ ওখানে কিন্তু আমি অন্যান্য চলনগুলো সম্পর্কেও এক্সপ্লেন করেছি এবং বেশ কিছু মেকানিজম কিন্তু ভালো করে ডিটেলসে আলোচনা করেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে একে আমরা কি বলি? স্পর্শব্যাপ্তি বা আমাদের সিসমোনাস্টিক চলন। কার জন্য দেখা যায়? আমাদের লজ্জাবতী বা মিমোসা পুদিকার ক্ষেত্রে দেখা যায়। যখন আমরা হাতে লিখবো আমাদের বিজ্ঞানসম্মত নাম, আমরা কিন্তু মাস্ট আন্ডারলাইন করেই দেবো। ঠিক আছে? এটাই কিন্তু আমাদের রুলস। গাছের পাতা স্পর্শ করলে কি হয়? ওর যে পত্রকগুলো সেই পত্রকগুলো তৎক্ষণাৎ নুইয়ে পড়ে। কেন এই পত্রগুলো নুইয়ে পড়ে আমি কি বলেছিলাম? যে আমাদের বনচাল হোক বা আমাদের যে লজ্জাবতী তাদের কিন্তু একটা বিশেষ কোষ থাকে। কোষটার নাম কি? কোষটার নাম তোমাদের কমেন্টে বলা উচিত কি? পালভিনাস কোষ। পালভিনাসকে কিন্তু আমরা বহু বচনে পালভিনাই বলে থাকি। এই কোথাও যদি আমাদের পালভিনাই লেখা থাকে সে কিন্তু ভুল লেখেনি। যখন এই পত্রকগুলো উত্তেজিত হয়, অর্থাৎ আমি তার মধ্যে আঘাত করলাম বা আমাদের কি স্পর্শ করলাম, তখন সেই পত্রকগুলো কি হয়? উত্তেজিত হয়ে যায় আমাদের কার? লজ্জাবতীর। এবার উত্তেজিত যেই হয়ে যায় তখন কি হয়? ওদের যে পালভিনাস বা স্ফীতপিন্ত, সেই পালভিনাস থেকে কিন্তু অন্য কোষে জল চলে যায়। এবার যেই জলটা অন্য কোষে চলে গেল তাহলে কি হয়? আমাদের রসস্ফীতির চাপ কমে যায়। আমি আগের দিনই দেখেছি যে জল যদি বেরিয়ে যায় তাহলে কি হবে? রসস্ফীতির চাপটা কমে যাবে। আর রসস্ফীতির চাপ যদি কমে যায় তাহলে কি হবে? পাতা নুইয়ে পড়বে। রসস্ফীতির চাপ যখন বেশি থাকে, ওই যে বলেছিলাম যে বেলুনে আমি হাওয়া ভরলাম, তাহলে বেলুন কি তখন ফুলে থাকবে। আর যেই আমি হাওয়াটা বের করে দিলাম, জলটা বেরিয়ে গেল, তখন কি বেলুনটা চুপসে যাবে। তাহলে কিন্তু তখন সে নুইয়ে পড়বে। বোঝা গেল? তাহলে যেই আমাদের কি হচ্ছে? পালভিনাসের জন্য ওখানে জলটা কি হচ্ছে? অন্য কোষে চলে গেল স্পর্শ পেয়ে বা আঘাত পেয়ে। তাহলে কি হচ্ছে? তখন রসস্ফীতির চাপটা কমে যাচ্ছে। তাহলে কি পাতাটা নুইয়ে পড়ছে। ওই জন্য যখনই আমি লজ্জাবতীকে ধরি তখন কিন্তু ওর রসস্ফীতির তারতম্য ঘটে। ওর কি হয়? রসস্ফীতির চাপটা কমে যায় আর সঙ্গে সঙ্গে কি ওর পাতাটা নুইয়ে পড়ে যায়। বোঝা গেল? তাহলে এটা কিন্তু এর রিজন। ঠিক আছে? রিজনটা যদি কেউ মনে করে থাকো যে থিওরিটিক্যাল বললাম, না, আমি কিন্তু অলরেডি বুঝিয়েছি যে এখানে কিন্তু আমাদের এক প্রকারের বিশেষ কোষ থাকে। যে বিশেষ কোষের নাম কি? সেই বিশেষ কোষের নাম হচ্ছে আমাদের পালভিনাস কোষ। তাহলে যেই আমি তাকে কিন্তু স্পর্শ করছি বা আঘাত করছি, স্পর্শ বা আঘাত করছি, তাহলে কি হচ্ছে? এই পালভিনাস কোষের থেকে এক কোষ থেকে কিন্তু জলটা অন্য কোষে চলে গেল। যেই কোষে চলে গেল তাহলে কি হচ্ছে? এখানে রসস্ফীতির যে চাপ, রসস্ফীতির চাপ, সেই রসস্ফীতির চাপটা আমাদের কমে গেল। যেই রসস্ফীতির চাপ কমে গেল তাহলে কি হলো? স্পর্শের পর সে কিন্তু নুইয়ে পড়লো। ঠিক আছে? সে কিন্তু নুইয়ে পড়লো। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু আমাদের সিসমোনাস্টিক চলন বা লজ্জাবতীর লজ্জার ঘটনা। বোঝা গেল? আচ্ছা, এইবার আসি আমাদের কেমোনাস্টিক চলনে। খুব দেখতে সুন্দর লাগছে না ফটোটা? দেখতে যত সুন্দর ততটাই কিন্তু খারাপ কাজ করে। কি? কেমোনাস্টিক চলন মানে হচ্ছে আমাদের রাসায়নিক পদার্থ। তাহলে রাসায়নিক পদার্থ যেরকম প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম ইত্যাদির সংস্পর্শে উদ্ভিদ দেহের যখন রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলন ঘটে। কিভাবে ঘটে? আমি আমার কাছে কি ছবিটা আছে না নেই? তা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই, আমি একটু এঁকে দেখিয়ে দিই। এটা হচ্ছে কলসপত্রী উদ্ভিদের হালকা ডায়াগ্রাম আঁকছি, খুব ভালো তো আমি ছবি আঁকতে পারি না। ঠিক আছে? এরকম একটা থাকে। ঠিক আছে? এইবার কি হয়? যেই এখানে আমাদের একটা পতঙ্গ চলে আসে, একটা পতঙ্গ এসে এখানে বসেছে। পতঙ্গর গায়ে কি আছে? পতঙ্গর গায়ে আছে আমাদের প্রোটিন। যেই প্রোটিন এখানে আসলো, প্রোটিনের সংস্পর্শে আসার সাথে সাথে ওর কি হয়? এই ঢাকনাটা বন্ধ হয়ে যায়। ঢাকনা বন্ধ হয়ে গেলে কি হবে? এই পোকাটা তাহলে ভিতরে পড়ে গেল। ঢাকনা বন্ধ হয়ে গেল তো। ঢাকনা বন্ধ হয়ে গেলে কি? এ ভিতরে পড়ে গেল। এইবার ও বিভিন্ন কেমিক্যাল রিলিজ করে যার ফলে কি হয়? ও পচে গলে যায়। পচে গেলে গেলে কি হয়? ওই উদ্ভিদটা একে খেয়ে ফেলে। ঠিক আছে? তাহলে এমন উদ্ভিদ যাদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি পতঙ্গভুক উদ্ভিদ। কি বলি? পতঙ্গভুক উদ্ভিদ বা ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। ঠিক আছে? তাহলে এরা কি করে? এরা আমাদের বিভিন্ন পতঙ্গকে খেয়ে ফেলে। কিভাবে খায়? সূর্য শিশির, ডায়োনিয়া ইত্যাদি পতঙ্গভুক উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে এলে, পতঙ্গের সংস্পর্শে আসলে কি হয়? পতঙ্গর দেহের যে প্রোটিনটা আছে সেই প্রোটিনের সংস্পর্শে আসছে। অর্থাৎ একটা কেমিক্যালের সংস্পর্শে আসছে। তখন সে কিন্তু বেঁকে যায় এবং পতঙ্গকে আবদ্ধ করে। যেরকম আমি দেখালাম যে যেই একটা পতঙ্গ আমাদের ঢুকলো ও কিন্তু ট্র্যাপ করে দিল ওটাকে। ওপর থেকে কিন্তু আমাদের লিডটা বা ঢাকনাটা বন্ধ করে দিল। বোঝা গেল? আচ্ছা, তাহলে তারপর সে খেয়ে ফেলে। কলসপত্রী উদ্ভিদের পত্রফাদ, এই যে আমি কলসপত্রী উদ্ভিদটাই দেখিয়েছিলাম। তাহলে তার যে পত্রফাদ, এই পত্রফাদের ঢাকনা কি হয়? পতঙ্গের দেহে প্রোটিনের সংস্পর্শে আসা মাত্রই পতঙ্গ আবদ্ধকরণের জন্য সঞ্চালিত হয়। অর্থাৎ এই লিডটা কিন্তু ক্লোজ হয়ে যায়। বোঝা গেল? এই যেমন এখানে একটা আমরা এক্সাম্পল দেখাচ্ছি যেখানে আমরা পতঙ্গভুক উদ্ভিদ দেখছি। আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের কি?
কেমোন্যাস্টিক চলন। এবার আমরা আসবো নিকটিন্যাস্টিক চলন। তাহলে নিকটি মানে কি? নিকটিন্যাস্টিক কথার অর্থ হচ্ছে আমাদের তাপ এবং আলো দুই প্রকার উদ্দীপকের মানে একসাথে ক্রিয়া যখন হবে, ঠিক আছে? যখন আমার শুধুমাত্র আলো হবে তখন আমি কি বলবো? ফোটোন্যাস্টিক চলন। যখন শুধুমাত্র তাপ হবে তখন কি বলবো? যে আমাদের থার্মোন্যাস্টিক চলন। যখন তাপ এবং আলো উভয় উদ্দীপক একসাথে কাজ করবে তখন আমি কি বলবো? নিকটিন্যাস্টিক চলন। এর জন্য কিন্তু আমাদের উদাহরণটা ইম্পর্টেন্ট, যে তেঁতুল গাছের পাতায় কিন্তু আমরা নিকটিন্যাস্টিক চলন দেখতে পাই। তাহলে তেঁতুল গাছের পাতা দিনের বেলার আলো এবং তাপের প্রভাবে খোলে। তার মানে আমাদের আলোও থাকতে হবে দিনের বেলা এবং তার কিন্তু তাপটাও থাকতে হবে। যদি তাপ না থাকে, আলো রয়েছে, তাহলেও কিন্তু সে খুলবে না, ঠিক আছে? আবার রাত্রে বেলার অন্ধকার বা কম তাপে সে কিন্তু আবার মুদে যাবে, ঠিক আছে? তাহলে কোনোদিন দেখা গেলো আমাদের আলো তো রয়েছে দিনের বেলা, কিন্তু তাপ নেই মানে একটুও, তাহলে তখন কিন্তু আমাদের যে তেঁতুল গাছের পাতা সে কিন্তু খুলবে না। আমাদের তাপটাও থাকতে হবে, আমাদের আলোটাও থাকতে হবে। বোঝা গেল? যেরকম এখানে দেখানো হচ্ছে যে আমাদের একদম প্রখর রোদ রয়েছে দিনের বেলা, সূর্যালোকের আলোও রয়েছে, তাপও রয়েছে, তখন কি আমাদের তেঁতুল গাছের পাতাগুলো খুলে রয়েছে। রাত্রিবেলা হয়ে গেল, তাহলে আমাদের এখন তাপ নেই, সূর্যালোকও নেই, তখন কি পাতাগুলো নুয়ে পড়লো, ঠিক আছে? সে কিন্তু মুদে গেল। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের ন্যাস্টিক চলনও কমপ্লিট। আর একটা জিনিস, একে কিন্তু আমরা স্লিপিং মুভমেন্ট বা নিদ্রা চলনও বলে থাকি। কি বলি? একে আমরা স্লিপিং মুভমেন্ট বা নিদ্রা চলন, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা কিন্তু আমাদের টেস্ট পেপার বা স্কুলের এক্সামিনেশনে আসতে পারে, ঠিক আছে? নিকটিন্যাস্টিক চলনকে আমরা বলি নিদ্রা চলন। তাহলে এইবার আমরা লাস্ট দেখে নেবো যে আমাদের ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলনের মধ্যে তাহলে পার্থক্যটা কি। অলরেডি সব ডিসকাস করা গেছে, তোমরা নিজেরাই কিন্তু এখন এর পার্থক্যটা বলতে পারবে। পার্থক্য কি বলবো? ট্যাকটিক চলন আমরা বলবো যে এর সামগ্রিক স্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ এর কিন্তু আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানটা পরিবর্তন হয়, ঠিক আছে? ট্রপিক চলন আমি কি বলবো? যেটা একটা বৃদ্ধিজনিত বক্র চলন। তাহলে এই ক্ষেত্রে কি হবে? আমাদের বৃদ্ধি হবে, অর্থাৎ একবার সে বড় যখন হয়ে যাবে সে কিন্তু আর ফিরে আসতে পারবে না, অর্থাৎ একমুখী রিয়াকশন, ঠিক আছে? ন্যাস্টিক চলন কি? আমাদের রসস্ফীতিজনিত বক্রচলন, অর্থাৎ তার কিন্তু রসস্ফীতির তারতম্যের কারণে বক্রচলন ঘটে। কিন্তু এটা কিন্তু একবার যখন আমাদের কি হচ্ছে, পাতা খুলে যাচ্ছে বা সরি ফুল খুলে যাচ্ছে, আবার সে মুদে যাচ্ছে, তাহলে এটা কি একবার হতে পারছে আবার ফিরে আসতে পারছে, হতে পারছে আবার ফিরে আসতে পারছে, অর্থাৎ এটা কিন্তু উভমুখী প্রক্রিয়া, এটা কিন্তু একমুখী নয়, ঠিক আছে? আচ্ছা, উদ্দীপক কি বলবো? আমাদের ট্যাকটিক চলনের জন্য উদ্দীপকের উৎসের গতিপথ এবং তীব্রতা দুটোই ম্যাটার করছে। ট্রপিক চলনের ক্ষেত্রে উৎসের একমাত্র গতিপথটা ম্যাটার করছে, কিন্তু ন্যাস্টিক চলনের ক্ষেত্রে কিন্তু উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্ব ম্যাটার করছে। কি কি? এক তো হচ্ছে আমাদের উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্ব ম্যাটার করছে, ঠিক আছে? আচ্ছা, প্রকৃতি কেমন বলবো? ট্যাকটিক চলন হচ্ছে উদ্ভিদ বা কোষের সম্পূর্ণ গমন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। ট্রপিক চলন আমরা বলবো যে স্থায়ী বৃদ্ধি ঘটবে, এবং ন্যাস্টিক চলন আমরা বলবো যে অস্থায়ী রসস্ফীতি জনিত চলন। কি বলবো? অস্থায়ী রসস্ফীতি জনিত চলন বা রসস্ফীতির তারতম্যের কারণে ঘটা চলন। বোঝা গেল? টার্গেট প্রেশার ক্রিয়েট হয় এক্ষেত্রে। আচ্ছা, হরমোনের কথা যদি আমি বলি, তাহলে আমি বলেছিলাম যে আমাদের ট্রপিক চলনটা অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত। কেন নিয়ন্ত্রিত, কিভাবে নিয়ন্ত্রিত, নেক্সট চ্যাপ্টারে আমরা ডিসকাস করবো, এখন নয়, ঠিক আছে? এখন শুধু এটুকু মনে রাখবো যে আমাদের ট্রপিক চলন সে কিন্তু অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত, বাকিরা কিন্তু অক্সিনের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তাহলে আমাদের কিন্তু ট্যাকটিক চলন বা ন্যাস্টিক চলন, তার ক্ষেত্রে অক্সিন হরমোনের বা অন্য কোনো হরমোনের প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই। বোঝা গেল? তাহলে এগুলোই কিন্তু ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের জন্য সমস্ত কিছু। আশা করি এই চ্যাপ্টার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা যাব উদ্ভিদের হরমোন চ্যাপ্টারে, তারপর প্রাণী হরমোন, এবং এক করে চলতে থাকবে। একই সাথে ভৌতবিজ্ঞানের ভিডিও আসতে থাকবে। দুটো যে সাবজেক্ট, দুটো সাবজেক্টকেই কিন্তু আমি ইনডেপথে বেশ ভালো করে বোঝানোর চেষ্টা করব, যাতে কিন্তু তোমাদের কনসেপচুয়াল অ্যানালাইসিসও তৈরি হয়, যেটা তোমাদের পরবর্তীকালে ক্লাস 11-12 গিয়ে কাজে লাগবে। এবং সাথে সাথে তোমরা কিন্তু বিজ্ঞানকে বুঝতে শেখো, নাকি বিজ্ঞানকে ইতিহাস ভূগোলের মতো মুখস্থ করার চেষ্টা করো। ভূগোলেও অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে? বাট আমি তো সেটা বলতে পারবো না, আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের নই। বাট ইতিহাসে অনেক কিছু আমাদের মুখস্থই করতে হয় বেশিরভাগটা, বোঝার জিনিস কম। কিন্তু বিজ্ঞান কিন্তু সেরকম না, বিজ্ঞানে আমাদের বোঝার জিনিস বেশি, মুখস্থ করার জিনিস তুলনামূলক কম। তুলনামূলক কম বলতে, যখন আমি জিনিসগুলো বুঝবো তখন কিন্তু আমাদের মুখস্থ অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে? কোনো একটা জিনিস বোঝার পর দেখবে মুখস্থ করতে টাইম কম লাগে। যেরকম আমার অনেক কিছু হয়তো সবসময় ডেটা মনে নেই, কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার রয়েছে। যেহেতু কনসেপ্ট ক্লিয়ার, তাই কিন্তু ডেটা গুলো একবার দেখলেই তারপর মনে পড়ে যাবে। বুঝে গেল? তাহলে এরকম ভাবেই কিন্তু তোমাদেরকে বুঝে বুঝে পড়া উচিত। যত তোমরা বুঝে বুঝে পড়বে, তত দেখবে বিজ্ঞানের জিনিসগুলো বেশি দিন অব্দি মনে থাকছে, বা যদি ভুলেও গিয়ে থাকো একবার দেখলেই আবার মনে পড়ে যাচ্ছে, এরকম হবে। বুঝে গেল? আবারও একটা কথা বলে দিই, ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। প্রত্যেক ক্লাসের শেষে আমি সেই ক্লাস রিলেটেড 15 থেকে 20টা করে কোয়েশ্চেন দিই, সেই কোয়েশ্চেন গুলো একটা ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেন শিট হিসেবে আমি আপলোড করবো, সেটাও কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপেই পাবে। টেলিগ্রাম গ্রুপের আমাদের যে লিঙ্ক, সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা আজকের জন্য, নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে।